এবার আমরা কাজ ক্ষমতা ও শক্তি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায়ে সব থেকে বড় একটা ইকুয়েশন করব। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। আসলে এই শক্তির সংরক্ষণশীলতার নীতিটা যদি জানা যায়, তাহলে এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে এসএসসি পরীক্ষায় যে প্রশ্নটা আসে, এটা তোমাদের সলভ করা যাবে। কেন? এটা এত লং প্রসেস একটা রিয়াকশন, যে রিয়াকশনটা যদি চিত্রের মাধ্যমে একটু ভালো করে জানা যায়, তাহলে এটা পসিবল। আসলে অনেক স্টুডেন্ট এখানে বুঝতে পারে না যে আসলে কি হবে। এখানে শুধু একটা জিনিসই হবে, সেটা হচ্ছে উচ্চতার একটা ম্যাটার। উচ্চতার হিসেবটা করতে পারলে আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি হিসেবটা করতে পারবো। স্যার, এখন আপনি বলেন যে শক্তি সংরক্ষণশীলতার নীতিটা কি? শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হবে, শক্তি কখনো ধ্বংস বা বিনষ্ট হবে না। এটাই হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি। এখন আমার হাতে যে পেনটা আছে, এই পেনটা কিন্তু এখন স্থিতি শক্তি, যেটাকে আমরা বলি বিভব শক্তি। এটাকে বলা হয় পটেনশিয়াল এনার্জি। এটাকে যদি আমি ছেড়ে দিই, এটাকে ছেড়ে দিলে দেখো অবশ্যই একটা শব্দ হয়েছে এবং একটা গতি শক্তিতে রূপান্তরিত হয়ে মাটিতে পড়ার কারণে একটা শব্দ হয়েছে। তার মানে শব্দ শক্তিতে রূপান্তর হয়েছে, তারপরে আবার স্থির হয়েছে। তার মানে শক্তি এক রূপ থেকে অন্য রূপে কি হচ্ছে? রূপান্তরিত হচ্ছে। শক্তি কখনো ধ্বংস বিনষ্ট হবে না। এটাই হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। মানে এটা কনফার্ম সব জায়গায় একই থাকবে। এখন একটু দেখো, আমি তো চিত্রের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করাবো। এখন আমি এখানে একটা চিত্র নিচ্ছি, এই জায়গায় একটু বড় করে নিলাম বোঝার তাগিদে, ঠিক আছে? এখানে কিন্তু আমি বলছি যে মেইন ফোকাস হচ্ছে হাইট। মেইন ফোকাস হচ্ছে এখানে কি? হাইট। তাহলে এখান থেকে আমার একটা মিনিমাম উচ্চতা থাকবে টোটাল। সেই উচ্চতাটাকে আমি ধরলাম এইচ। তাহলে একটা বস্তুকে এইচ উচ্চতায় রাখলাম, এই বস্তুটাকে কি ভরের বস্তু? এম ভরের বস্তু। এইচ উচ্চতায় রাখার কারণে তার তিনটা টার্নিং পয়েন্ট থাকবে। এখানে একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা। এটাকে ধরলাম আমরা এ বিন্দু, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হলো আমাদের সি বিন্দু। ওকে। এবং এইখানে আরেকটা বিষয় আমাদেরকে ক্লিয়ার করতে হবে, সেটা হলো এই জায়গায়, ওকে, আমরা এই টুপিকে ধরলাম আমরা এক্স, এবং এই টুপিকে ধরলাম আমরা এইচ মাইনাস এক্স। ওকে। এই চিত্রটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো, আমার বিশ্বাস শক্তি সংরক্ষণশীলতার নীতি তোমাদের হাতের মুঠোয় থাকবে। ওকে। একটু দেখো, এই জায়গায় আমি যদি তোমাদেরকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাইতে চাই, তাহলে আরো জিনিসটা ভালো হয়। সেটা হইলো, এখানে যে মার্কারটা দেখতে পাচ্ছ, লাল মার্কারটা দেখো একটু। এই মার্কারটা এই জায়গায় বর্তমানে আছে, এই স্থানে। তাহলে এখানে দেখো তো, সেটা কিন্তু এ বিন্দুতে রয়েছে। এ বিন্দুতে যদি এটা রয়ে যায়, তাহলে এ বিন্দুতে সে কিন্তু এখন বর্তমানে স্থির। আমরা এখানে যদি গতিশক্তির হিসেবটা করতে চাই, তাহলে এই বস্তুটা কিন্তু গতিশীল না। গতিশীল না। গতিশীল যদি এটা না হয়, তাহলে সেক্ষেত্রে সে কোনো পথ কিন্তু অতিক্রম করেনি, মানে কোনো উচ্চতা অতিক্রম করে সে নিচের দিকে আসেনি। গ্র্যাভিটি তাকে টানবে, কিন্তু সে আসতে পারতেছে না। না আসার কারণে সে স্থিতিশীল আছে। এই স্থিতিশীল থাকার কারণে সে কিন্তু কোনো উচ্চতা অতিক্রম করেনি, তার মানে তার উচ্চতা এখন 0। এটা তার গতিই তৈরি হয়নি, সে কোনো পথ অতিক্রম করেনি, তাহলে তার উচ্চতা কি হবে? গতিশক্তির ক্ষেত্রে 0। এখন এই বস্তুটা যে এই জায়গায় আছে, এই ভূমি থেকে যদি এই জায়গায় থাকে, তাহলে দেখো তো, এই জায়গা থেকে এই জায়গার উচ্চতাটা কি? এই উচ্চতায় আছে। তাহলে বিভব শক্তির উচ্চতা হিসেবটা হবে নিচ থেকে উপরের দিকে, আর গতিশক্তির উচ্চতার হিসাব হবে উপর থেকে বস্তুটা নিচের দিকে কতটুকু নামলো। আমার কথা কি বুঝতে পারছো? মানে আমরা এখানে যদি বিভব শক্তির হিসাব করি, বিভব শক্তির উচ্চতার হিসাব নিচ থেকে উপরের দিকে হবে, একটু মনে রাখতে হবে। 2 নম্বরে
আর গতিশক্তির উচ্চতার হিসাব উপর থেকে কোন দিকে হবে, নিচের দিকে হবে। এটা একটু মনে রাখো। তাহলে এই জায়গায় আমাদের গতিশক্তি দেখো, গতিশক্তির উচ্চতার হিসাব উপর থেকে কোন দিকে, নিচ দিকে। তাহলে সেই এ বিন্দু থেকে এখনো নামেনি। তা এ বিন্দুতে যদি তার উচ্চতা থাকে তাহলে উচ্চতা হবে 0। আর নিচ থেকে যদি আমি বস্তুটাকে হিসাব করে উপরের দিকে রাখি তাহলে সেটা এইচ উচ্চতা আছে। তাহলে বিভব শক্তির উচ্চতা হবে এই জায়গায় টোটাল এইচ। এখন বস্তুটা এখান থেকে নেমে বস্তুটা গতিশক্তি রূপান্তরিত হয়ে সে ভি বিন্দুতে আছে। তাহলে সে এখান থেকে এই পর্যন্ত নামছে, তাহলে তার উচ্চতা কি হবে বলতো, এক্স মিটার হবে। সে এক্স মিটার নামার কারণে সে কোন বিন্দুতে পদার্পণ নিতে পারছে, সে কিন্তু বি বিন্দুতে আসতে পারছে। তার মানে এই জায়গায় তার উচ্চতা তখন কত হবে, বি বিন্দুর ক্ষেত্রে গতিশক্তির উচ্চতা হবে এক্স। এবং এই জায়গায় থাকার কারণে তুমি যদি বিভব শক্তির উচ্চতাটা হিসাব করো, নিচ থেকে তাহলে এই জায়গায় বস্তু আছে বি বিন্দুতে, তাহলে সেটা এইচ মাইনাস এক্স আছে। তাহলে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা হবে এইচ মাইনাস এক্স। এবং সি বিন্দুর ক্ষেত্রে যদি আমরা গতি শক্তি হিসাবটা করতে চাই, তাহলে বস্তুটা এখান থেকে নেমে 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 সে কোথায় চলে যাচ্ছে, সি বিন্দুতে। তাহলে সে টোটাল উচ্চতা নামছে না। সি বিন্দুর ক্ষেত্রে আমাদের গতি শক্তির উচ্চতা হিসাব হবে কি, টোটাল এইচ। এবং যদি আমরা বিভব শক্তির উচ্চতা হিসাবটা দিই, সি বিন্দু থেকে এদিকে আর কোনো বস্তু আছে উচ্চতায় নেই কিন্তু, তাহলে সি বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তির উচ্চতা হিসাব হবে 0। আমরা এখানে একটা করে বিন্দুতে দুইটা করে শক্তি পাচ্ছি, একটা হচ্ছে গতি শক্তি, একটা হলো বিভব শক্তি। ওকে, তাহলে আমরা এই কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জির হিসাবটা যদি করে আমরা তিনটা বিন্দুর ক্ষেত্রে যদি মান একই আসে, তাহলে শক্তির সহনশীলতার নীতি মানবে। আমি আগে থেকেই কনফার্ম, এই ম্যাথ যদি আমাদের আসে, আমরা অঙ্কটা যদি কমপ্লিট করে ফেলি, ইকুয়েশন কমপ্লিট করার পর আমাদের অবশ্যই এই মানটা তিনটা বিন্দুর ক্ষেত্রেই সমান আসতে হবে। মোট মান যদি সমান আসে তাহলে বুঝবা তোমার অঙ্কটা রাইট। এটা আমি শিওর, এক্সপিরিয়েন্স থেকে বললাম, আমি কনফার্ম একদম সমান হতেই হবে। তাহলে দেখো তোমার ইকুয়েশনটা এক এক করে বের করে দিচ্ছি। তাহলে 1 নম্বর আমাদের এ বিন্দুর ক্ষেত্রে গতি শক্তি, ঠিক আছে, আমরা এ বিন্দু গতি শক্তি হিসাব করব। তাহলে এ বিন্দুর গতি শক্তি হবে ই কে সমান আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে ই কে সমান জানি হাফ এম ভি স্কোয়ার সমান আমরা কি জানি, বস্তুটা কোন দিকে আসবে, নিচ দিকে আসবে। এবং মনে রাখবা সবসময় যে বিন্দুতে আসবে আদি বেগ 0 হবে। তাহলে ইউ স্কোয়ার নিচের দিকে আসবে সূত্রটা প্লাস 2g এইচ। ওকে, তাহলে আমরা এখানে পাবো ই কে সমান হাফ ইন্টু এম, আদি বেগটা 0, তার সাথে যদি সবগুলো গুণ করা হয় তাহলে এখানে 2g উচ্চতা আমাদের কত হবে বলতো, উচ্চতার হিসেবটা হবে সেই বিন্দুতে আছে, তার মানে সে এখনো নামেনি। তাহলে উচ্চতা হবে আমাদের কত, 0। এখানে ক্যালকুলেশন করলে সবসময় অঙ্কতে মনে রাখবা যে এ বিন্দুর ক্ষেত্রে গতিশক্তিটা 0 হবে। তাহলে আমাদের ই কে এ যে আমরা পাইলাম এটা হলো আমাদের 0, এটা 0। ওকে, এখন আমরা এ বিন্দুর ক্ষেত্রে নিচ থেকে বিভব শক্তি হিসেবটা করব। তাহলে এ বিন্দুর বিভব শক্তি, তাহলে বিভব শক্তির সূত্র আমরা জানি ইপি সমান কি জানি, এম জি এইচ। দেখো তো বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে হিসাবটা, তাহলে উচ্চতাটা আমার কি আছে দেখো তো, এখানে আমাদের অবশ্যই সেটা কি কিসে আছে বলতো, এইচ উচ্চতায় আছে। তো এখান থেকে আমরা কি পাবো বলতো, এখান থেকে যেটা পাবো আমাদের এইচ উচ্চতাই থাকবে। এখন এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দুর ক্ষেত্রে আমরা মোট শক্তি, তাহলে এ বিন্দু মোট শক্তি হবে ই ওয়ান ই কে এ, এটা হচ্ছে ইপিএ। ই কে এর মানটা আমরা কত পাইছি, 0, প্লাস ইপি এর মানটা আমাদের কত, এম জি এইচ। তাহলে তুমি ক্যালকুলেশন করলে ই ওয়ান পাওয়া শুধু কি, এম জি এইচ। তার মানে আমাদের
মোট শক্তি হচ্ছে mgh। আমার মনে হয় এটা তোমরা সবাই বুঝতে পারছো। এটা আমার কোন বিন্দু হিসেবে হলো? এ বিন্দু। আমি আবার ট্রাই করছি। এখানে ই কে সমান হাফ এম বি স্কোয়ার, এই বিন্দুর ক্ষেত্রে তো বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2gh, আর দিবে একটা জিরো, জিরো বসায় দিলে বা আমি শুনে দাম নেই, তাহলে 2g এবং উচ্চতার মান কিন্তু জিরো। এখানে উচ্চতার মানটা কি হবে? উচ্চতার মানটা কি হবে? জিরো হবে। একটু মনে রাখো, হচ্ছে একটু মিশে গেল এটা। তাহলে হচ্ছে উচ্চতার মানটি জিরো। কেন জিরো? সে কোনো গতির কারণে পথ অতিক্রম করেই। এটা গেল আমার এ বিন্দুর ক্ষেত্রে। এখন বস্তুটা আমার কোথায় চলে আসলো বলতো? বি বিন্দুতে আসলো। তো বি বিন্দুতে চলে আসলো, সেখান থেকে এই পথ নামছে, এক্স মিটার নামছে। তাহলে আমরা বি বিন্দুর গতিশক্তি, সেটা আমরা কি জানি? ই কে সমান আমরা কি জানি? হাফ এম স্কোয়ার। তাহলে ই কে সমান হাফ এম বি স্কোয়ার সমান জানি ইউ স্কোয়ার প্লাস 2g। এইখানে যে এইচটা আছে, সেই এইচটা কি হবে? তাহলে সেইখান থেকে এই পর্যন্ত নামছে, তাহলে সেখানে সেটা হবে এক্স। সে এখান থেকে এই বি বিন্দুতে আছে, সে এক্স মিটার পথ অতিক্রম করে নামছে, তাহলে সেটা হবে এক্স। তাহলে আমরা লিখতে পারি ই কে সমান হাফ এম, আর যদি এক্স জিরো দিতে হয় তাহলে এখানে থাকবে 2gx। টু টু কাটাকাটি যায়, তাহলে ই কে সমান লিখতে পারি এম জি এক্স। এম জি এক্স, এইটা হলো আমার ই কে বি। এটা হলো আমার ই কে বি। এখন বি বিন্দুর ক্ষেত্রে যদি আমি বিভব শক্তি উচ্চতার হিসেবটা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেখো কি উচ্চতায় আছে? এইচ মাইনাস এক্স। এইচ মাইনাস এক্স উচ্চতায় থাকলে সেই ক্ষেত্রে উচ্চতা হবে আপনার এইচ মাইনাস এক্স। তাহলে আমরা বি বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর বিভব শক্তি, তাহলে সেটা হবে ইপি সমান আমরা কি জানি? এম জি। এম জি। তাহলে এইচটা কত হবে বি বিন্দুর ক্ষেত্রে নিচ থেকে? এইচ মাইনাস এক্স। তাহলে এইচ মাইনাস এক্স, তাহলে তুমি এটা গুণ করে দাও, তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স। এটা হলো আমাদের ইপি। এটা হলো আমাদের ইপিপি। ওকে, এই দুইটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা কি পাবো? বি বিন্দুর মোট শক্তি পাবো। এখন বি বিন্দু মোট শক্তি, তাহলে সেটা জানি ই টু সমান হচ্ছে ই কে প্লাস ই কে বি প্লাস ইপিবি। তো ই কে বি মানটা হচ্ছে এটা, তাহলে এম জি এক্স প্লাস, আর ইপিবি মান হচ্ছে পুরোটা এম জি এইচ মাইনাস এম জি এক্স। তাহলে এম জি এইচ আর এম জি এক্স কাটাকাটি যায়, প্লাস মাইনাস, তাহলে এখানে থাকছে আমাদের এম জি এইচ। এইটা হলো আমার ই টু। তুমি দেখো যে ই ওয়ান আর ই টু মিলে গেছে কিনা। আমাদের কিন্তু এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তিটা সমান হয়েছে। এই যে ই ওয়ান সমান এম জি এইচ, ই টু সমান এম জি এইচ। এখন কিন্তু আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের সি বিন্দুর ক্ষেত্রে। তাহলে সি বিন্দুর ক্ষেত্রে বস্তুটি আবার কোথায় চলে আসলো? সে এই জায়গায় আসলো, তাহলে এখান থেকে হিসেবটা ধরতে হবে। এখান থেকে এই পর্যন্ত যদি সে নামে গতিশক্তির কারণে, তাহলে টোটাল এইচ উচ্চতা হলো না? তাহলে লিখতে পারি আমরা সি বিন্দু, আচ্ছা, গতিশক্তি। সি বিন্দুর গতিশক্তি, সি বিন্দুর গতিশক্তিটা আমাদের কি হবে? তাহলে আমরা জানি ই কে সমান হাফ এম স্কোয়ার। তাহলে ই কে হাফ এম ভি স্কোয়ার সমান জানি ইউ স্কোয়ার প্লাস 2g। এইখানে উচ্চতা কত হবে দেখো তো? গতিশক্তির কারণে সে এই জায়গা থেকে এই জায়গায় আছে, তাহলে টোটাল উচ্চতা আছে, তাহলে উচ্চতা কত হবে? এইচ। আর যদি জিরো হয় তাহলে এখানে তুমি মান পাবে হাফ
এম গুণন 2GH, আর দুটো 0 দিতে 2 কাটাকাটি দেয়, তাহলে তুমি ই কে সমান কত পাচ্ছ, MGH। এইটা হইল আমার ইকেসি। এখন বিভব শক্তির ক্ষেত্রে নিচ থেকে দেখো তো কোনো উচ্চতা আছে সেই বিন্দুতে? নেই কিন্তু। তাহলে সেক্ষেত্রে উচ্চতা হবে 0। তাহলে আমরা লিখতে পারি সি বিন্দুর বিভব শক্তি। তাহলে বিভব শক্তিটা হবে, তাহলে ইপি সমান MGH, তাহলে এম জি, তার উচ্চতা হবে 0, নিচ থেকে যেহেতু কোনো উচ্চতা নেই, তাহলে এটা হবে 0 জুল। এইটা হলো আমার ইপিসি। ওকে, এখন এই মানগুলোকে যদি আমি যোগ করি তাহলে সি বিন্দুর মোট শক্তি পাবো। সি বিন্দু মোট শক্তি হবে E3 সমান ইকেসি প্লাস ইপিসি। এই যে ইকেসি এবং ইপিসি যোগ করে দেবো, তাহলে এটার মান পাইছি আমরা কি, MGH ইকুয়াল 0। তাহলে এখানে তুমি কত পাচ্ছ, MGH পাচ্ছ, সেটা কি সমান E3 সমান। তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো যে E1 E2 E3, E1 E2 E3 দেখো তো একই সমীকরণ কিনা, তার মানে এরা শক্তি সংরক্ষণশীলতার নীতিটা মানবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলতো, E1 সমান E2 সমান কি হবে, E3। এটাই হচ্ছে আমাদের শক্তি সংরক্ষণশীলতা নীতি মেনে চলে বা ধ্রুব থাকে। এগুলা আমি এখনো কোনো অধ্যায়ের ম্যাথ দিচ্ছি না, আমি আগে থিওরি ক্লাস কমপ্লিট করাবো, কমপ্লিট করানোর পরে আমি ধাপে ধাপে ম্যাথগুলো কমপ্লিট করাবো। কোথায় বলবে না, এখন পড় না, একটু পড়, বাপের টাকা নষ্ট করে কি করবি, একটু ভালো করে পড়। হয়তো আসি, তোদের জন্যই তো তৈরি করতেছি এগুলো, যত ব্যাখ্যা আছে দিচ্ছি ইনশাল্লাহ। কিভাবে ক্লাস আছে সেইভাবেই ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখ কোথায় পাস না তোরা এগুলো, পর এগুলো পর, একটু খাতা কলম নিয়ে বসে দেখ না কি হচ্ছে এগুলাতে। এত বিস্তারিত ক্লাস, তাও যদি তোরা না বুঝতে পারস একটু কমেন্টসে জানাস, আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করবে এগুলো। ওকে, পরের ধাপে কর্মদক্ষতা নিয়ে যত ব্যাখ্যা আছে স্টার্ট করুন। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।